বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশকে উচিত শিক্ষা দিল তাদের জাতিগত ভাই। হ্যাঁ, বাংলাদেশ প্রথমের দিকে ভেবেছিল যে তাদের ভাইয়েরা জাতিগত হওয়ার কারণে তাদেরকে সমর্থন দেবে, সাপোর্ট করবে, কিন্তু উল্টে তাদেরকে বাঁশ দিয়েছে। কি বাঁশ দিল আর কতটা বাঁশ খেয়েছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা কোথায় থেকে দেখছেন ভিডিওটিকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে আপনি একজন ভারতীয় হয়ে থাকলে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, মুসলিম দেশ হওয়ার কারণে বাংলাদেশ ভেবেছিল যে অন্তত মুসলিম দেশগুলোর কাছে থেকে তো সুবিধা পাবোই পাবো, কারণ বাংলাদেশের মনে হয়েছিল যে তুরস্ক এবং পাকিস্তান তার পাশে দাঁড়িয়ে আছে। তাই এমন পরিস্থিতিতে অন্তত মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি থেকে বাংলাদেশ কোনো সহানুভূতি বা কোনো আশ্বাস পাবে। যদিও মুসলিম দেশ হওয়ার কারণে বাংলাদেশ যা ভেবেছিল তা তো পায়নি, কিন্তু বদলে বাংলাদেশ যে শিক্ষা পেয়েছে না, তারপর বিশ্বাস করুন বাংলাদেশ তার যোগ্যতা মানে অকাত টের পেয়ে গেছে এবং ভারতের সেই শক্তিরও আন্দাজ পেয়ে গেছে যা এ যাবৎকাল বাংলাদেশ কখনো অনুভবই করেনি। হ্যাঁ, যদিও বাংলাদেশকে আরব বিশ্ব এবং পুরো আরব বিশ্বের ঘুম উড়িয়ে দেওয়া ইরান কী ধরনের বড় ধাক্কা দিয়েছে সেই কথা জানানোর আগে তুরস্ক, পাকিস্তান এবং বাংলাদেশ ভারত বিরোধী একটি অত্যন্ত গুরুতর প্রস্তুতি সম্পর্কে আপনাদের জানা অবশ্যই প্রয়োজন। প্রকৃতপক্ষে সাম্প্রতিক সময়ে কিছু রিপোর্ট প্রকাশ পেয়েছে যে তুরস্ক এবং পাকিস্তান মিলে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিরক্ষা রীতি মানে ডিফেন্স পলিসি তৈরি করেছে। এতদিন তো আপনারা শুনেছিলেন যে তুরস্ক এবং পাকিস্তান বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করবে, কিন্তু এখন বাংলাদেশ তুরস্ক এবং পাকিস্তানের প্রবেশ অস্ত্র বিক্রির চেয়েও অনেক সামনে এগিয়ে গেছে। এখন এই পুরো বিষয়টি কেবল বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তুরস্ক এবং পাকিস্তান বাংলাদেশকে এটা বোঝাচ্ছে যে তার কোনো অস্ত্রগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। ভারতের সাথে টক্কর নেওয়ার জন্য বাংলাদেশের কাছে কোন অস্ত্র থাকা উচিত, পাশাপাশি ভারতের সংলগ্ন সীমান্তে বাংলাদেশের কাছে কোন মিসাইল বা কোন অস্ত্রগুলো কোথায় রাখা উচিত। আর এই ধরনের যুদ্ধনীতি বাংলাদেশকে শেখানো হচ্ছে। অর্থাৎ এখন বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে ভারত বিরোধী তুরস্ক আর পাকিস্তান সরাসরি যুক্ত রয়েছে। যদিও এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি রয়েছে সেখানে তুরস্ক এবং পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করবে, আর এটা অনুমান করা খুব একটা কঠিন নয়, কারণ ভারত বিরোধী মানসিকতা এক জায়গায় জড়ো হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তুরস্ক এবং পাকিস্তান ছাড়া আর কোনো আরব দেশ কি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে? তো এখন এখানে আপনাদের জানিয়ে রাখি, আরব বিশ্ব বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। তবে সবচেয়ে প্রথমে তো বাংলাদেশের ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট অর্থাৎ বিশেষ অগ্রাধিকার বা বিশেষ কূটনৈতিক গুরুত্ব পাবে না। ইরান তো সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের কোনো ভিআইপি ছাড় পাবে না, কারণ বাংলাদেশ ইরানের নিন্দা করেছিল। যদিও বাংলাদেশ ভেবেছিল যে মুসলিম দেশ হওয়ার কারণে ভারতের কঠোর কাঁটাতারের বেড়ার বিষয়ে সে হয়তো সহানুভূতি দিবে। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যারা ইরানকে আব্বু বলতেও পিছপা হয় না, কিন্তু সেই সহানুভূতি পাওয়া তো দূরের কথা, উল্টে ইরান ধমক দিয়ে দিয়েছে। কিন্তু এই বিষয়টি শুধু ইরানই থেমে থাকেনি, কারণ সৌদি আরবও ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে বাংলাদেশকে ধাক্কা দিয়েছে। কারণ সৌদি আরব ভারতের এই পদক্ষেপকে ভারতের অভ্যন্তরীণ এবং সার্বভৌমত্ব নিরাপত্তার বিষয় বলে সরাসরি গণ্য করেছে। কেননা দেখুন, সৌদি আরব বাংলাদেশকে বার্তা দিয়ে দিয়েছে যে তার এবং বাংলাদেশ সম্পর্কে কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়া হজ কোটা পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে তাদের সম্পর্ক, এবং বাংলাদেশের চক্করে সৌদি আরব ভারতের সাথে কোনো বিরোধে আর দ্বিতীয়বার জড়াবে না। যদিও বাংলাদেশের ধাক্কা খাওয়ার খেলা এখানে শেষ হয়নি, কারণ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো বড় বড় মুসলিম দেশগুলোতে বাংলাদেশের দূতাবাস ভারতের বিষয়টি উত্থান করেছিল। হ্যাঁ, মানে তুলে ধরেছিল। তবে মালয়েশিয়া নীরবতা পালন করেছে, কেননা মালয়েশিয়ার অবস্থা একবার ভারত কী করেছিল সেটাও জানেন, এবং তারা বাংলাদেশকে কোনো এর বিরুদ্ধে জবাবে দেয়নি। কিন্তু ইন্দোনেশিয়া বলে দিয়েছে যে কোনো অনুপ্রবেশ রোধ করা যে কোনো দেশের আইনি আর সার্বভৌমত্ব অধিকার, সেটা আমার হোক বা ভারত। অর্থাৎ এখন এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে কোথাও থেকে কোনো সমর্থন মেলেনি। কেবল তুরস্ক এবং পাকিস্তান এই দুজনেই বাংলাদেশ ভারত বিরোধী চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের সমর্থনে ইরানের বিস্ফোরক সিদ্ধান্তে অনেক বাংলাদেশি পুত্রদের, যারা ইরানকে আজকের দিনে আব্বু বলে ডাকে, তাদের কিন্তু বড় মনে ব্যথা দিয়ে দিয়েছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের তাহলে এখন হবেটা কি, আর বাংলাদেশ এটাকে নিয়ে তারা কি করতে পারে? কেননা তাদের গোটা বিশ্বের ইসলামিক যে সংগঠন ওআইসি, তারাই মুখ ফুরিয়ে নিয়েছে। বিশ্বের সব থেকে বড় বড় মুসলিম দেশ বা পাওয়ার হাউস বলা দেশগুলো, তারাই আজ এটাকে নিয়ে ভারতের সমর্থনে রয়েছে, বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। তো দেখুন,
প্রেক্ষাপট বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশ এই মুহূর্তে একটি বড় ধরনের আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপের মুখে পড়েছে। একদিকে যখন আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো উদাসীনতা ও ভারতের প্রতি পরোক্ষ সমর্থন, অন্যদিকে তুরস্ক ও পাকিস্তানের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, সব মিলিয়ে বাংলাদেশের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ ও সম্ভাব্য পদক্ষেপের পথ তৈরি হচ্ছে। কেননা এর ফলে বাংলাদেশে এখন কি হতে পারে এবং বাংলাদেশ এটাকে নিয়ে কি করতে পারে তা নিয়ে আপনাদের হালকা করে নিচে বলে দিই। হ্যাঁ, দেখুন, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের চেষ্টা। কেননা আরব বিশ্ব এবং ওআইসির কাছ থেকে বড় কোনো কূটনৈতিক সমর্থন না পেয়ে বাংলাদেশ এখন বাধ্য হয়ে তুরস্কের তলবা আর পাকিস্তানের তলবা চাটবে, মানে ওইদিকে ঝুঁকে পড়তে পারে। হ্যাঁ, সেই অনুযায়ী প্রতিরক্ষা নীতি আর মিসাইল স্ট্র্যাটেজি সাজানোর ক্ষেত্রে এই দুই দেশের পরামর্শ প্রযুক্তির ওপর নির্ভরতা আরও বাড়তে পারে তাদের। কেননা এই মুহূর্তে তাদেরকে সমর্থন বা তাদের তলবা চাটছে এই দুটো দেশ। অন্যদিকে ইরান ও সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোকে চটানো বাংলাদেশের অর্থনীতি, মানে বাংলাদেশের বিশেষ করে রেমিটেন্স এ জ্বালানি তেলের জন্য বড় একটা ঝুঁকিপূর্ণ। তাই বাংলাদেশ পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের সাথে ভুল বোঝাবুঝি দূর করার, সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য হজ কোটার বাইরে সম্পর্ক জোরদার করার চেষ্টা করতে পারে। কিন্তু এটাতেও তারা সফলতা আনবে না। কেননা বাংলাদেশ আজকের দিনে গোটা বিশ্বের জানে যে একটা জনমদুখনী কাংলো ভিখারি দেশ। এদের কাছে আছেই বাকি, এদের কাছে দেবে বাকি। এরা যেটা গোটা বিশ্বকে দিতে পারে সেটা হচ্ছে অশান্তি, গোটা বিশ্বের প্রতিটি কোণায় ঝামেলা, আর তাদের দেশের জনমদুখনী কাংলো মানে ভিখারিদের এক্সপোর্ট করা তাদের আব্বুদের মতো। তাই এই মুহূর্তে ভারতের সাথে সীমান্তে কৌশলগত অবস্থানে বাংলাদেশ অনেক পিছনে। কেননা সীমান্তের নজরদারি আর লজিস্টিক, ভারতের কাঁটাতারের বেড়া আর কঠোর সীমান্ত নীতিকে যেহেতু ইন্দোনেশিয়া বা সৌদি আরবের মতো দেশগুলো ভারতের সার্বভৌমত্ব অধিকার বলে মেনে নিয়েছে, তাই বাংলাদেশ আন্তর্জাতিক মহলে এটা নিয়ে জলঘোলা করার সুযোগ কম পাবে। হ্যাঁ, এর জবাবে বাংলাদেশ নিজের সীমান্ত এলাকায় সামরিক ফাঁড়ি, ড্রোন নজরদারি বা ভারতের সীমান্ত নীতির সমকক্ষ কোনো লজিস্টিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করতে পারে। যেমনটা আপনারা দেখেছেন, ফাঁকা জমিতে কয়েকটা জায়গায় গর্ত করে সামনে বস্তা রেখে মনে হচ্ছে তারা ভারতের সেনার উপর গুলি চালানোর পজিশন নিচ্ছে। কিন্তু আমার মনে বলছে তারা যে পজিশন বা বাংকার তৈরি করেছে ওর থেকে বেশি আমাদের বিএসএফের ছোড়া একটা মটার সেলে যতটা গর্ত হয় সেই গর্তের থেকে বা সেই বাংকারের থেকে বেশি বাংকার হবে ভালো ওই ভারতের মটার সেলের আঘাতে হওয়া। হ্যাঁ, যেটাই হোক, ভারত বিরোধী মনোভাব অভ্যন্তরীণ ব্যবহার করে কখনো একটা দেশ এগিয়ে যেতে পারে না। কেননা দেশের ভেতর রাজনৈতিক সমর্থন ধরে রাখতে বা জাতীয়বাদী চেতনা চাঙ্গা করতে এই আন্তর্জাতিক প্রত্যাখ্যান বা ভারতের কঠোর অবস্থানকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে আবার আরব বিশ্ব যদি দূরত্ব বজায় রাখে বাংলাদেশের থেকে, তবে বাংলাদেশ তার জ্বালানি নিরাপত্তার বাণিজ্যের জন্য কাতার বা অন্য শক্তির সাথে সম্পর্ক পুনর্নির্বাচ করতে পারে, তবে সেটাও ফলপ্রসূ হবে না। অন্যদিকে আবার চীনের নাম না থাকলেও এই পরিস্থিতিতে পাকিস্তান, তুরস্কের পাশাপাশি চীনও কিন্তু ব্যাকওয়ার্ডে রয়েছে। আর এটাই হলো তাদের একটি বড় আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। কেননা সামরিক সরঞ্জাম, আধুনিক যুদ্ধাস্ত্র আর অর্থনৈতিক ঋণের জন্য বাংলাদেশ চীনের ওপর নির্ভরতা আরও বাড়িয়ে দিতে পারে। কেননা এই মুহূর্তে সস্তা দামে ড্রোন হোক বা যুদ্ধাস্ত্র আর সব থেকে বেশি ঋণ যদি কেউ দিতে পারে সেটা হচ্ছে চীন। তাই অল ওভার দেখলে সেটা কিন্তু বাংলাদেশের কাছে একদম সুইটেবল। আর বাংলাদেশ চীনের বাইরে ছাড়া কখনো যেতে পারবে না। আর এটাই কিন্তু ভারতের জন্য একটা নতুন চিন্তার কারণ হবে। যদিও এই মুহূর্তে ওআইসি আর বৃহৎ মুসলিম দেশগুলোর এই অবস্থান বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা বা ওয়েক আপ কল। বাংলাদেশ এখন বুঝতে পারবে যে কেবল মুসলিম দেশ হওয়ার আবেগের উপর ভিত্তি করে আধুনিক কূটনীতি কখনোই চলে না। সবাইকে আব্বু বলে নিজের আব্বু কখনোই বানানো যায় না। কেননা আন্তর্জাতিক সম্পর্ক চলে সম্পূর্ণ অর্থনৈতিক আর ভূ রাজনৈতিক স্বার্থের উপর। এটা কখনো আবেগী বা এখানে কখনো জাতপাত দেখে বিচার করা হয় না। যেখানে যাদের স্বার্থ থাকে সেখানে মানুষ সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। অর্থাৎ জিও পলিটিক্সে কেউ কারো পার্মানেন্ট বন্ধুও নয়, আবার পার্মানেন্ট শত্রু নয়। যেখানে ভারতের বিশাল বাজারের গুরুত্ব প্রতিটা দেশের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এর ফলে বাংলাদেশ তার সবুজ কূটনীতি বা আবেগ নির্ভর পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে এসে আরও বেশি বাস্তবসম্মত স্বার্থক ভিত্তিক নীতি গ্রহণ করার চেষ্টা করতেই পারে। তবে যেটাই হয়, এই মুহূর্তে আপনাদের বলে রাখি, বাংলাদেশের চাল সব থেকে বড় ফাঁদে তারা নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেছে। সামনে দেখতে পাবেন যে বাংলাদেশের সাথে আরও কী হতে পারে। যেটা হোক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা বলুন, বাংলাদেশ কি তাদের অবৈধ চীন, পাকিস্তান, তুরস্ককে আদৌ সাহায্য করবে, না সবটাই লোক দেখানো? ব্যাপারটা ঠিক ওই রকম নতেও যে গাছে মই ধরে তুলে দিয়ে লাস্টে মই নিয়ে পালাবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।